আমার এই কথা যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। তেল জাতীয় পদার্থ এবং পানি কখনো একসাথে হয় না, হবার কথা হয় যদি এমএলসিফায়ার রাসায়নিক প্রয়োগ করে তেল এবং পানিকে একসাথে মিশানো যায়। ওষুধ শিল্পে, প্রসাধনী শিল্পে, রন্ধন শিল্পে এমএলসিফায়ার রাসায়নিক বিক্রিয়া করে তেল এবং পানিকে মিশাতে পারে। তবে বিভিন্ন রাসায়নিকের ক্ষেত্রে, যেমন রন্ধন শিল্পের জন্য এক ধরনের এমএলসিফায়ার, ঔষধ শিল্পের জন্য এক ধরনের, প্রসাধনের জন্য এক ধরনের এমএলসিফায়ার রাসায়নিক প্রয়োজন হয়। রাজনীতির ক্ষেত্রেও সহ অবস্থান এবং একসাথে বসানোর জন্য, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসার জন্য ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, ইসলামপন্থী সবাইকে একসাথে বসানোর জন্য একটা মাধ্যমের দরকার, যে কিনা এমএলসিফায়ার রাসায়নিক হিসেবে কাজ করবে। আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনে, রাষ্ট্র সংস্কার কমিশনে একসাথে ডান, বাম, মধ্য বাম এবং ইসলামিক দলগুলো একসাথে বসে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্তের ব্যাপারে তারা আলোচনা করেছে। সবগুলি রাষ্ট্রের এবং বিভিন্ন রাজনৈতিক দলে প্রবীণ এবং অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ, কিন্তু সব ক্ষেত্রে সব জায়গায় একই নিয়ম এবং একইভাবে সবাই সহ অবস্থান করবে সেরকম হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, আমাদের গৌরবের ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতি, অর্থনীতি এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সগৌরবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। রাজনীতির এবং ছাত্রদের অধ্যয়ন সব কিছুই আমরা গৌরবের সাথে স্মরণ করি। গত কয়েকদিন আগে, দুদিন হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে রাজনৈতিক দলগুলা নিষিদ্ধ করতে পারে এবং রাজনীতি পরিচালনা না করতে পারে তার জন্য একটা সভা ডাকা হয়েছে সর্বদলীয়। সেখানে বাম সংগঠনের, ছাত্র সংগঠনের ওয়াকআউট করেছে, কারণ জামাতে ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সেখানে একই সাথে সেই সভাতে অবস্থান করছিল এবং এসেছিল। এর প্রতিবাদে বাম সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো তারা ওয়াকআউট করেছিল যে তাদের সাথে তারা কোনো সভাতে বসবে না এবং ওখানে কোনো আলোচনা তারা করবে। যেটা ঐক্যমত্য কমিশন এবং সংস্কার কমিশনে হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা হয়নি। তাই বলছিলাম, স্থান, কাল, পাত্র ভেদে সব জায়গায় তেল এবং পানির মিশ্রণ ঘটানো যায় না, সবাই তা পারে না এবং সবাই সেটা মেনেও নেয় না। জামাতে ইসলামী ৭১ সালে তাদের মহান মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি, বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষই সেটা জানে। তাদের শীর্ষ পর্যায়ে যে নেতৃবৃন্দ রয়েছে তারা আল বদর, আল শামস, রাজাকার বাহিনীতে বাংলাদেশের স্বাধীনতার বিপরীতে গিয়ে স্বাধীনতা যাতে না আসে, বাংলাদেশ যাতে স্বাধীন না হয়, নতুন একটা রাষ্ট্রের জন্ম না হয়, তারা সেই পক্ষে গিয়েছে। গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগের সাথে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা জড়িত ছিল, বাংলাদেশের সবাই জানে। এবং জামাতে ইসলামী সবাই এটাও জানে যে বাংলাদেশের জনগণ তাদেরকে সেই হিসেবে কোন দৃষ্টিতে দেখে। একটা যখন স্থাপনা তৈরি হয়
তখন সেই স্থাপনাটা যে মাটির উপর, যে ভূমির উপর দাঁড়াবে, সেটাকে পরীক্ষা করা হয়, সেটাকে সয়েল টেস্ট বলে। জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠন তারা ভালো করেই জানে বাংলাদেশের জনগণ তাদের উপর কোন ধরনের এবং তাদের উপর কতটুকু বিশ্বাস এবং তাদেরকে কি চোখে দেখে। তাই তারা মাঝে মধ্যে এই সয়েল টেস্টের মতো বিভিন্ন কার্যকলাপে বাংলাদেশের মানুষের মনের গভীরে যে মিটার রয়েছে, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তা তারা বুঝতে চায়। রাজনীতি পক্ষে বিপক্ষের জন্য তো কোনো ধরনের ব্যারোমিটার নেই, কিন্তু তারা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা বুঝতে চেষ্টা করে। 81 সালে গোলাম আজম বাইতুল মোকাররমে সেখানে তাকে অপমান অপদস্থ করা হয়েছিল। 91 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মতিউর রহমান নিজামীকে অপমান অপদস্থ করা হয়েছিল। সন্ত্রাস বিরোধী একটা সভাতে সর্বদলীয়ভাবে সবাই উপস্থিত ছিল, তিনিও ছিলেন, কিন্তু ছাত্ররা সেটা মেনে নেয়নি। কয়েকদিন আগে দেখা গেল যে যুদ্ধ অপরাধের দায়ে জামাতে ইসলামের শীর্ষ পর্যায়ে যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তাদের ছবি প্রদর্শনী করা হয়। বাম সংগঠন সহ ছাত্র সংগঠন এবং সাধারণ ছাত্রীরা সেটা প্রতিহত করলো। সেই প্রদর্শনী বন্ধ হলো না, কিন্তু তাদের ছবি নামিয়ে ফেলা হলো। পরবর্তীতে আরও 2-1 দিন এভাবে চলেছে, কিন্তু সেই ছবি শীর্ষস্থানীয় যে যুদ্ধ অপরাধের দায় তাদের ছবি নামিয়ে ফেলতে বাধ্য হল। ছাত্র শিবির ছলে বলে কৌশলে সবসময় তারা শিক্ষাঙ্গন সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতে চায়, কারণ এই শিক্ষাঙ্গন থেকে আগামীর ভবিষ্যৎ নেতৃত্ব উঠে আসে। রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের খুব ভালো অবস্থান তারা করে ফেলছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা করতে পারেনি। বর্তমান উপাচার্য এবং প্রশাসনের সহযোগিতায় তারা সেই কাজটি খুব সুন্দরভাবে করে যাচ্ছে। যুদ্ধ অপরাধের দায়ে যে সকল নেতৃবৃন্দকে ফাঁসি কার্যকর করা হয়েছে, যাদের উপর কালিমা লেপন করা হয়েছে, যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি কিন্তু তারা বাংলাদেশে রাজনীতি করতে চায়, তাদের ছবির প্রদর্শন করা হলো। আর উপাচার্য এবং ওখানকার যে শিক্ষক প্রশাসন রয়েছে বিশ্ববিদ্যালয়ে তারা কিছুই বলল না, প্রতিবাদ করতে হলো বাম সংগঠনের ছাত্র নেতারা। কারণ তারা তো প্রতিবাদ করবে না। বর্তমান যে ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয় তত্ত্বাবধায়ক সরকারের যাকে নিযুক্ত করা হলো নিয়াজ আহমেদ খান, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সদস্য ছিলেন। তিনি আবার আওয়ামী লীগের সময় আমলে আওয়ামী লীগের নেতা এবং এমপি অনেক মন্ত্রীদের সাথেও তার ছবি রয়েছে। গত কয়েকদিন আগে এনসিপি নেতা আরমান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির প্রথম সারির একজন নেতা আব্দুল কাদের, তিনি বলেছে ছাত্র শিবির কীভাবে গুপ্ত অবস্থায় ছাত্রলীগের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল এবং ছাত্রলীগের অপকর্মের সাথে গণরুম গেস্টরুম কীভাবে সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা নির্যাতন করেছে, সে ডিটেলস এগুলো বলেছে। আর ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে এটা তাদের কৌশল। এই যে ছদ্ম আবরণের বেশে হোক অথবা সরাসরি হোক, ছাত্রলীগের সাথে থেকে তারা যে অপকর্ম করেছে তার চেয়ে আরও ছাত্রলীগের থেকে বেশি করেছে, নিজেদেরকে যোগ্যতম ছাত্রলীগ পরিচয় দেওয়ার জন্য যে আমি একেবারে ছাত্রলীগের খুব ঘনিষ্ঠ এবং এই নীতির সাথে আমি অনেক বেশি তাদেরকে অ্যাক্টিভ বোঝানোর জন্য তারা বেশি আরও অন্যায় অত্যাচার ছাত্রছাত্রীদের উপর তারা করেছে। ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা করা হলো, কিন্তু তারা বেরিয়ে গিয়ে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে
নেতৃত্ব গ্রহণ করল। ছাত্রলীগের ছাত্র নেতারা যদি অপরাধী হয়ে থাকে, তার চেয়ে বেশি অপরাধী এই ছাত্র শিবিরের ছাত্র নেতা। ছদ্ম আবরণ করে হোক, উন্মুক্তভাবে হোক, অপরাধ অপরাধী। তাই আইনের শাসন যদি আমরা চাই, ছাত্রলীগের যদি বিচার চাই, আওয়ামী লীগের যদি বিচার চাই, তাহলে যারা ছদ্ম আবরণে ছদ্মবেশে ছাত্রলীগের সাথে থেকে নৈরাজ্য সৃষ্টি করেছে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ধ্বংস করেছে, বিভিন্ন জায়গায় অপকর্ম করেছে, তাদেরও বিচার হওয়া উচিত। না হলে বিচারের উপর মানুষের আস্থা থাকবে না। বিচার এক নিয়মে হতে হবে, এক একজনের জন্য এক এক রকম বিচার হতে পারে না। এই যে কালচারাল একটা তৈরি হলো গুপ্ত অবস্থায় থেকে, এখন ছাত্রলীগের যে ছাত্র নেতা সাদ্দাম, একটা উদাহরণ দিচ্ছি, তিনি যদি এসে বলে যে আমি ছাত্র দলের রাজনীতি করি, আমি ছাত্র দলের নেতা, আমি আমার কৌশলগত কারণে আমি ছাত্রলীগ করেছি, তাহলে কি সাদ্দামকে ক্ষমা করে দেওয়া হবে? তাকেও উন্মুক্তভাবে চলাফেরা এবং তার ব্যাপারে যে অভিযোগ, সেগুলো কি উঠিয়ে নেওয়া হবে? এটা হতে পারে। অপরাধী অপরাধী। আবরার হত্যাকাণ্ডের যারা সাজা হয়েছিল, তাদের পক্ষে ছাত্র শিবিরের জনৈক এক ছাত্র নেতা ওকালতি করেছে। বর্তমান ভিসি সেও ছদ্মাবরণ ধারণ করেছে, কারণ গত সরকারের আমলে তিনি অনেক এমপির সাথে, মন্ত্রীর সাথে, নেতার সাথে তার ছবি রয়েছে। 15 আগস্টের বাণী দিয়েছে, তাকে ভিসি নিয়োগ করা হবে। তাহলে একজন বিশ্ববিদ্যালয়ের ভিসির চরিত্র যদি এরকম হয়, তার নীতি আদর্শ যদি না থাকে, ছাত্ররা তার কাছ থেকে কী শিখবে? সে যেমন তার আদরের, পেয়ারার, ভালোবাসার ছাত্র শিবিরকেও সেই রকমের রাজনীতি করার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পেস করে দিচ্ছে। এটা বিশ্ববিদ্যালয়ের যেমন কলঙ্কিত হচ্ছে, সেইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় যে গৌরব ছিল, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান, তা কলুষিত হবে। কারণ একজন ভিসির এরকম নীতি থাকাটা কখনোই বিশ্ববিদ্যালয়ের জন্য অনুকরণ হতে পারে না, অনুসরণ হতে পারে না। তাকে যে তার কৃতকর্ম কারা অনুকরণ করছে? ছাত্র শিবির, কারণ তিনিও ওই রকম ছদ্মবেশ ধারণ করেছে। এখন সেই ভিসির পদ বাগিয়ে নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। তাকে কী হিসাবে ওখানে ভিসির পদ দিল, তা আমার বোধগম্য হচ্ছে না। এভাবে যদি চলতে থাকে, এভাবে যদি যুদ্ধ অপরাধের দায়ে দলকে যদি পুনর্বাসন করা হয়, মুক্তিযুদ্ধকে খাটো করা হয়, মহান মুক্তিযুদ্ধ যারা করেছে তাদেরকে খাটো করা হয়, যারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করেনি, যারা বাংলাদেশের রাষ্ট্রকে স্বীকৃতি দিতে মধ্যপ্রাচ্যের অনেক দেশকে অনুরোধ করেছে যে স্বীকৃতি দিবেন না, বাধা সৃষ্টি করছে, তাদের সেই শাবকদের এখন রাজনীতি করার স্পেস তৈরি করে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এইভাবে যদি তারা তাদেরকে স্পেস তৈরি করে দেয় এবং তাদের কাজ তারা চালু রাখে, জারি রাখে, তাহলে বাংলাদেশে যে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদার জন্য যে দেশ স্বাধীন হয়েছে, তা মানুষ আর দেখতে পাবে, মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতি নিষিদ্ধ করার কথা বলেছে। রাজনীতি কেন নিষিদ্ধ হবে? এক সময় ট্রেড ইউনিয়ন, শ্রমিকদের রাজনীতিও একটা পক্ষ নিষিদ্ধ করার কথা বলেছে। রাজনীতি নিষিদ্ধ করা মানে হচ্ছে ছাত্রদেরকে একেবারে থিতিয়ে দেওয়া, একেবারে নিস্তেজ করে ফেলানো। যাদের বিবেক বুদ্ধি দিয়ে এই দেশটা গড়বে, তারাই তো রাজনীতি করবে। কেন করবেন? রাজনীতির যে খারাপ দিক,
সেগুলোকে বন্ধ করতে হবে। সেটা না করে রাজনীতি বন্ধ, এটা একটা ফেসিস্টেরই আরেকটা মাত্র শুরু করার লক্ষণ, সাম্রাজ্যবাদের ছকে। এখানে 69-এর গণ অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল। 71-এ মুক্তিযুদ্ধে তাদের অংশগ্রহণ অপরিসীম দায়িত্ব ছিল। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাদের অংশগ্রহণ ছিল। 24-এর গণ অভ্যুত্থান এই ছাত্ররাই করেছে। এটাও একটা রাজনীতির অংশ। তাদেরকে যদি রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে নেতৃত্ব উঠে আসবে না। ডাকসুর নির্বাচন হোক, রাজনীতিতে কোনো খারাপ কিছু থাকলে সেগুলো ছেঁটে ফেলা হোক, গঠনমূলক কল্যাণমূলক রাজনীতি অবশ্যই সব জায়গায় চলতে পারে। গড়পড়তাভাবে রাজনীতি বন্ধ করা দেশ ও জনগণের জন্য এবং ছাত্রদের জন্য কল্যাণকর নয়। তো কথা হচ্ছে যে রাজনীতি সবাই করবে, তার আগে হচ্ছে মানবতা, মুক্তিযুদ্ধকে মানতে হবে, বাংলাদেশকে মানতে হবে। যারা বাংলাদেশের অস্তিত্বই মানে না তারা বাংলাদেশের জনগণকে কীভাবে রাজনীতির পথ দেখাবে। জামাতে ইসলামী অনেকে রাজনৈতিক দল মনে করেন, এটাকে একটা কাল্ট মনে করেন। আমি চাই না যে জামাতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে এস্টাবলিশ হোক। কাল্ট থেকে তারা বেরিয়ে আসুক, তাদের নিবন্ধন আছে, তারা গুপ্তভাবে অনেক কার্যক্রম পরিচালনা করে। গুপ্ত সুপ্ত এটা কখনো ভালো দেখায় না এবং এটা কখনো কল্যাণকর না। উন্মুক্তভাবে যে রাজনীতি করে সেটাই আসল রাজনীতি, জনগণের কল্যাণের রাজনীতি। গুপ্ত অবস্থায় যদি কেউ রাজনীতি করে থাকে সেটাকে অবশ্যই দেশের মানুষ ও জনগণ প্রত্যাখ্যান করে, সেটা ভালো কিছু বয়ে আনে। যারা গুপ্ত অবস্থায় থেকে তাদের কৌশল বলছে তাদেরকে আপনারা প্রতিহত করুন। রাজনীতি হবে জনগণের কল্যাণে, জনগণকে উন্মুক্তভাবে বলতে হবে। গোপন গুপ্ত অবস্থায় এগুলা ভাওতামি ছাড়া আর কিছু নেই। ভাওতাবাজি বন্ধ করুন, রাজনীতি বন্ধ করবেন, কিন্তু গুপ্ত যারা রাজনীতি করে তারা তো গুপ্তভাবে করে যাবে। তাদেরকে স্পেস দেওয়ার জন্যই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধ করতে চাচ্ছেন? আমি আবারও বলি, খারাপ অংশ ছেঁটে ফেলা হোক, রাজনীতিতে গঠনমূলক রাজনীতি জারি থাকুক। শেষ করার আগে আবার বলবো, প্রগতিশীল কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সবার জন্য বিনামূল্যে খাদ্য দিতে হবে, সবার জন্য শিক্ষা বিনামূল্যে দিতে হবে, সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে হবে বিনামূল্যে, সবার জন্য চিকিৎসা, আন্তর্জাতিক মানের চিকিৎসা বিনামূল্যে নিশ্চিত করতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা এবং বাংলাদেশের বেকারত্ব দূর করতে হবে, 100% বেকারত্ব দূর করতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।